আপাদমস্তক থরথর করে কাঁপছে মেহেরের। মস্তিষ্ক চক্কর কাটছে বারংবার। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে মনে খুব করে চাইছে আজকের এই দিনটা সময়ের গণ্ডি থেকে বাদ পড়ুক। এমন কিছু না হোক, আপু ফিরে আসুক, বাবার সম্মানটুকু বেঁচে যাক। হাতে ধরে রাখা চিঠিখানার দিকে তাকিয়ে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তার। তবে কি সব কিছু শেষ হয়ে গেল? দুপ করে মেঝেতে বসে পড়ল মেহের। কি হচ্ছে এসব? তার আপু কেন করলো এমন? একবারও কি চিন্তা করলো না বাবার সম্মানের কথা? ঠিক কি করতে চলেছে একটু পর? লোক সমাগমে এক আসর লোক বাবাকে কটূক্তি করবে তার বড় মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে বলে। ছি ছি, শব্দ বেশি উঠবে গোটা পাড়া। বাবা, বাবার কি হবে? এসব ঘটনার সম্মুখীন কিভাবে হবে ওই মানুষটা? ছোট্ট মস্তিষ্ক এত সব কুৎসিত ভাবনা ভাবতে পারছে না। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, কেন এমনটা করলি আপু? কেন বাবাকে অসম্মানের মুখে ছেড়ে দিয়ে গেলি? ওই মানুষটা দোষ কোথায়? কিন্তু চাইলে যে চিৎকার করা যাবে না। দেওয়ালেরও কান আছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন গিজ গিজ করছে। একটু টো শব্দ ফেলেই রটে যাবে, শেষ হয়ে যাবে সব কিছু। সময় নিয়ে মেহের নিজেকে দাতস্থ করল। তাহলে চিঠিতে লেখা শেষ বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। যা হওয়ার ওই লোকটার মুখোমুখিই হবে। সব প্রশ্নের জবাব তাকে দিতে হবে। কিন্তু একটা মানুষকে ঠকিয়ে কতটুকু উপরে উঠবে মেহের? হাতে তো বিশেষ কোনো উপায়ও নেই। একদিকে বাবার সম্মান, অন্যদিকে অপরাধবিহীন একজন পুরুষকে ঠকানো। কোনটা কতটুকু যুক্তিসঙ্গত? আড়ষ্টতায় মেহেরের বুক শুকিয়ে এলো। প্রতারক হিসাবে নিজেকে ধিক্কার জানানো ছাড়া আর কিছুই রইল না। দুপুর ৩টে নাগাদ বরযাত্রী এসে থামল ইমরুল সাহেবের বাড়ির গেটে। পরপর ৩টে গাড়ি সমান বহরে থামল। সমান সারির মাঝখানে প্রাইভেট কারটি তাজা গোলাপ আর রজনীগন্ধা ফুলে আবৃত। বাড়ির ভিতর থেকে একজাক তরুণ তরুণী বরযাত্রী আসছে বলে চেঁচিয়ে সদর দরজার নিকট এগিয়ে দাঁড়ালো। ফুলে সজ্জিত গাড়িটি নজর কেড়েছে সকলের। বুঝতে বাকি নেই ওই গাড়িটাতে বর মহোদয় বসে আছে। একজোট হয়ে জেঁকে ধরল এই গাড়ির দরজা। সামনে পিছনে দুটো গাড়ি থেকে এক এক করে বেরিয়ে এলো মীর উমায়ের সাহেব, তার বড় ছেলে উৎসব, ছেলের বউ, নাতি নাতনি, উমায়ের সাহেবের মেয়ে উষা এবং ছোট ছেলে উৎসব। পেছনের গাড়িতে রয়েছে ময়মুরব্বীরা, নিকটতম আত্মীয় স্বজন। এবং বরের গাড়ি থেকে নামলো একে একে 4জন পুরুষ। তাদের গেট আপ, হেয়ার কাট, স্যুট বুট সব কিছুই সেম। বরযাত্রীর গেট ধরতে আসা তরুণীদের নজর যেন তাদের উপর আটকে রইল। সার্জন অমায়িক হেসে জানালো তার বরের কলিগ প্লাস বন্ধু। সবার মস্তিষ্কে একটা কথাই এলো, পাইলটদের দেখতে তো পুরোই ড্যাশিং। এত জোশ, চোখ ফেরানো দায়। সবার গালজে হা হলো, তার বন্ধ হওয়ার নামগন্ধ নেই। পেছন থেকে ইমরুল সাহেবের গলার আওয়াজ পেতে সব নড়ে চড়ে উঠল। ভদ্রলোক ইমরুল সাহেব বুক পেতে এগিয়ে গেল হবু বেহে সাহেবের সাথে কুশলাদি বিনিময় করতে। কুশলাদি বিনিময় শেষে তিনি জানালেন বরযাত্রীর গেট আটকে রাখাই নিয়ম বাদ যাবে। ভদ্রলোকের কথা যেন মেনে নিতে চাইল না তরুণ তরুণীরা। তারা অধিকার খাটিয়ে বলল, আঙ্কেল প্লিজ, বান্ধবীর বিয়েতে যদি এটুকু না করতে পারি তাহলে তো সব কিছু নিরামিষ হয়ে যাবে। অগত্যা সকলেরই এক কথা, সব সমস্যার সমাধান করতে উমায়ের সাহেব বললেন, ঠিক আছে, হতাশ হতে হবে না। তোমরা যত পারো হবু দুলাভাইয়ের কাছ থেকে খসিয়ে নাও, কিন্তু মায়েরা, বাবারা, আমাদের মুরব্বীদের আটকে রেখো না, আমাদের যেতে দাও। ভদ্রলোকের এমন কথায় সবাই একজোটে পথ ছেড়ে দাঁড়ালো। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। ভদ্রলোকের এমন কথায় যেন আনন্দের মাত্রা কয়েক গুণ ফিরে পেল তারা। একজন তো অন্যজনকে পিস করে বলল, আমাদের মহুয়ার কপাল কি ভালো রে, কি দারুণ শ্বশুর জুটেছে। শুধু শ্বশুরটাই দারুণ না, বড়টাও জোশ। দেখ দেখ, পাইলট মীর উচ্ছ্বাসকে। ওই যে। মীর উচ্ছ্বাস নেমে এলো গাড়ি থেকে। সাদা শেরওয়ানি পরিহিত এক সুদর্শন শেফ পুরুষ নেমে এলো। নেমে দাঁড়াতে মাথার পাগড়ি খুলে হাতে নিল। অপ্রস্তুত চাইল। একজাক তরুণ তরুণী তার দিকে দৃষ্টি ফেলে বিস্ময়জ্ঞ চোখে তাকিয়ে আছে, যেন এমন পুরুষ আগে পরে কখনো তাদের চোখে পড়েনি। সবার দৃষ্টি ঘুরিয়ে রাজবাড়ি গম্ভীর আওয়াজ তুলে জানতে চাইল, কত টাকা দাবি? এবার যেন এক এক করে সকলেরই হুঁশ এলো। মেয়েরা আর কি বলবে, তারা তো সবাই অবাক চোখে তাকিয়ে আছে। দেখছে মীর উচ্ছ্বাসকে। এই তো সেই মীর উচ্ছ্বাস যাকে গত মাসে টিভির পর্দায় দিনরাত দেখানো হয়েছে। তার কর্মের জন্য বাহবা দেওয়া হয়েছে। পাবলিক প্লেসে তার কৃতকর্ম আর সুন্দর পার্সোনালিটির জন্য। সেখানে এখন শত মেয়ের ড্রিম বয়। কিন্তু আফসোস, পাইলট মীর উচ্ছ্বাসের সহধর্মিনী একজনই হতে চলেছে
আর সেই হলো ভাগ্যবতী শাহেরিন মহুয়া। বিপরীত কোনো উত্তর না পাওয়াতে মীর উৎসব বাহির হয়ে জিজ্ঞেস করল, বললেন না তো গেট খুলতে কত দাবি তোমাদের? উৎস বিরক্ত নিয়ে বলল, আরে ভাইয়েরা বলুন না জলদি। তরুণ তরুণীরা একজোট হয়ে বলল, খুব বেশি না, মাত্র 15,000। উৎস আর উষা প্রতিবাদ করে কিছু বলতে যাবে তার আগে উচ্ছ্বাস তাদের থামিয়ে দিল। অতিরিক্ত কেচাল করা আমার পছন্দ না, যা চাচ্ছে দিয়ে দে। প্রথমবার একটা মেয়ে যখন প্রথমবারের মতো কারো ঘরণী হতে বউ সাজে, মনের মাঝে থাকে কত আকুলি বিকুলি, কত ইচ্ছে, কত বাসনা, কত ভালো লাগা। কিন্তু মেহের, তার মনের মাঝে তো এসবের বিন্দু পরিমাণ নেই। কেন নেই? কারণ আজকের এই বিয়ের পাত্রী তো সে ছিল না। কপালে দুর্দশা আজ তাকে এই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাকে ভাবতে হচ্ছে বাবার সম্মানের কথা। নিজের সব কিছু বিসর্জন যায় যাক, তার বাবা নামক মানুষটির দিকে যেন কেউ আঙ্গুল তাক করে না বলতে পারে, এই লোকটার মেয়ে মানুষ করতে পারেনি, অমানুষ তৈরি করেছে, বিয়ের আসর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। মেহের মনে মনে ফরিয়াদ করছে, মাবুদ, বিয়ের আসর ভেঙে লোক সমাগম কমে এলে যেন সব কিছু বাবার সামনে আসে। এর আগে নয়, সব থেকে ভালো হয় ও বাড়িতে পৌঁছে সব কিছু জানাজানি হলে। কমপক্ষে লোকমুখের কটূক্তি থেকে যেন বাবাকে বাঁচাতে পারি। কথাগুলো ভাবতে ভাবতে দু ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়তে অহনা ধমকে উঠল, এই মেহের, তুমি তো দেখছি সব পরিকল্পনা জলে ফেলে দিবে, এভাবে কাঁদছ কেন? মেহের টলমল চাহনিতে তাকালো অহনার দিকে। তার রাগ হচ্ছে এই অহনা নামের মেয়েটার উপরে। কিভাবে পারলো আপুর বেস্ট ফ্রেন্ড হয়ে আপুর এত বড় সর্বনাশে সাহায্য করতে? এখন আবার বড় মুখ করে তাকেই ধমকাচ্ছে। মেহের মেজাজ নিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি কিভাবে পারলেন আপুকে এমন একটা জঘন্য কাজে সাহায্য করতে? বলুন কিভাবে পারলেন? অহনার হাত থেমে গেল। শাড়ির কুচি ঠিক আছে কিনা এক পলক দেখে নিল। প্রেম বা ভালোবাসায় জড়িয়েছ কখনো? মেহের পটাপট উত্তর দিল, না। অহনা সামান্য হাসল, তাহলে এসবের মর্ম তুমি বুঝবে না, বুঝতে চাইও না। আমি শুধু চাই আমার বাবার সম্মানটুকু বেঁচে থাকুক। তাহলে চুপচাপ তাই করো, বিয়েটা করে নাও আর বাবার সম্মান বাঁচাও। আমি বিয়ে করলে বাবার সম্মান কিভাবে বাঁচবে? বরপক্ষ ছেড়ে কথা বলবে আমার বাবাকে? আমাকে তো পছন্দ করেনি তাদের ছেলের জন্য, আপুকে করেছিল। সেখানে বউ হিসাবে আমাকে দেখতে পেলে কি হবে বুঝতে পারছেন? অহনা আদর্শলোভ হাত রাখলো মেহেরের মুখে। মুখে বলল, তুমি যথেষ্ট সুন্দরী মেহের, একবার বিয়েটা হয়ে যাক, বেশি একটা অসুবিধা হবে না। ফালতু কথা বলবেন না আপু, পাত্রী পাল্টে আমাকে বসিয়ে একটা মানুষকে ঠকানো হবে, যেটার দায় সারা জীবন আমাকেই বইতে হবে। অহনা তিরিক্ষি মেজাজের সহিত বলল, তাহলে তুমি এখন কি করতে চাইছো? উদারতা দেখাবে? তোমার এই উদারতার জন্য কারো কিচ্ছু হবে না, শুধু তোমার বাবা অপমানিত হবে গোটা লোকভর্তি সমাজে। অহনা দমকে উঠল, এ মেয়ে যাও, যাও নিচে গিয়ে সবার সামনে বরপক্ষের সামনে ঢাকঢোল পিটিয়ে বলো তোমার বোন পালিয়ে গেছে তার প্রেমিকের সাথে। তারপর দেখো তোমার বাবার জায়গা হবে হসপিটালের কেবিনে। হতাশায় অপমানে বারবার নিজের মৃত্যু চাইবে সৃষ্টিকর্তার কাছে। তখন পারবে তো সব সহ্য করতে? আফসোস হবে না তখন? সামান্য বিয়েটা করে নিলে এসব কিছুই হতো না। মেহেরা শুনতে চাইছে না এসব। দু হাতে কান চেপে ধরে বলল, প্লিজ থামুন একটু, আমি আর নিতে পারছি না। শোনো মেহের, এই যে তোমার মাথায় এখন আমি নাক সমান ঘুমটা তুলে দিব, এই ঘুমটা যেন বাসর ঘরে মীর উচ্ছ্বাস খোলার আগে অন্য কেউ না খোলে। এর আগে যদি তোমার ঘুমটা কেউ খোলে তখন তোমার মুখটা সবার সামনে চলে আসবে। বিপত্তি কিন্তু সেখানেই বাঁধবে। সাবধান মেহের। মনের মাঝে এক প্রখর ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। এর শেষ কোথায়? এই মৃদু শীতের মাঝেও ঘেমে যাচ্ছে মেহের। বুকের মাঝে কেউ বোধহয় হাতুড়ে পিটিয়ে যাচ্ছে বারংবার। কেমন অস্থিরতা কাজ করছে তার। অহনা তাকে ফেলে ঘর থেকে বেরিয়ে গেছে বেশ কিছু সময় আগে। মেহেরের মনে প্রশ্ন জাগে, মা বাবা যখন তাকে খুঁজবে তখন কি হবে? কোথায় পাবে তারা মেহেরকে? আচ্ছা, এমন কাজে বাবা যদি ভীষণ রেগে যায়, তারপর হিতে বিপরীত হয় সব কিছু, তখন পরিস্থিতি কেমন হবে? আরও জটিল হবে কি? হে মাবুদ, এ কোন পথ হারা করলে আমাকে? আমি যে কোনো কিছুরই হদিশ খুঁজে পাচ্ছি না। আর কত কাঁদবে মেয়েটা? বড় বোনের বিয়ের খুশির আমেজে যে এমন আমাবস্যার ন্যায় অন্ধকার ঘনিয়ে আসবে নিজের জীবনে, সেই হিসেব তো কারো জানা ছিল না। চোখের নোনা পানিটুকু মুছে নিতে চোখ পড়ল মহুয়ার লেখা চিঠিটার দিকে। আলগোছে হাত বাড়িয়ে কাগজের টুকরাটা হাতে তুলে নিল, যেখানে মহুয়া স্পষ্ট করে লিখে রেখে গেছে, বোন আমার,
আমি জানি আমার উপর তোর অনেক রাগ, অভিমান, অভিযোগ রয়েছে। থাকাটা জরুরি। আমি তো কোনোদিনও বড় বোনের দায়িত্ব পালন করতে পারিনি। আম্মা ঠিকই বলে আমি সুবিধাবাদী, শুধু নিজেরটাই চিন্তা করি। আজ একেবারে প্রমাণ করে দিয়ে গেলাম। বাবা ঠিক করে ওই পাইলট কখনো আমার পছন্দ ছিল না। মুখ বুজে সেদিন শুধু পাত্রপক্ষের সামনে গিয়েছিলাম ভাবার বয়ে। আমার বুকের পাটায় এত বল শক্তি নেই যে বাবার সামনে মাথা উঁচু করে প্রেমিকের কথা বলবো। সেই সাহস আমার ছিল না কখনোই। তাই এক প্রকার বাধ্য হলাম পালিয়ে আসতে। ওই যে আমি কিনা সুবিধাবাদী, নিজের ভালো থাকার জন্য বাবার সম্মানের কথাটুকু চিন্তা করলাম না। তুই তো বাবা মায়ের ভালো মেয়ে, তুই না হয় বিয়েটা করে বাবার সম্মান বাঁচাস। শোন, তুই যদি আমি সেজে বিয়েটা করে নিতে পারিস, তবে ভরা আসরে বাবার সম্মান নষ্ট হবে না। কারণ কেউ তো টেরই পাবে না কনে পালিয়েছে। আর আমি অহনার সাজিদকে দিয়ে বিয়ের রেজিস্টার খাতায় নাম পরিবর্তনের কথা বলে এসেছি। ওরা কায়দা করে ওই বিষয়টা সামলে নিবে। বিয়ের পরের কাহিনী কপালের উপর ছেড়ে দে। তোর কপালে যদি জোর থাকে তবে ওই পাইলট কি যেন নাম, যাই হোক, সারা জীবনের জন্য তার গলায় জ্বলে যাবে। আর যদি 19-20 আইমান তোকে মেনে নিতে না চাই, তবে আইনের আওতায় যাবে। জোর দাবি জানাবি। সেই সবদি চেষ্টা করলে ঝুলে থাকা, না পারলেও সেটা পরের হিসাব। কিন্তু যদি তুই বাবার সম্মান কিছুটা বাঁচাতে চাস, তাহলে চুপচাপ আমি হয়ে বিয়েটা করে নে। আমি সুবিধাবাদী বোন, সবার জন্য এত চিন্তা করার সময় আমার নেই। এত লিখতেও ভালো লাগছে না আমার, হাতে সময় কম। অহনা তোকে দরকারে হেল্প করবে, ও আমার ব্যাপারে সব কিছু জানে। ভালো থাকিস, বাবার ভালো মেয়ে। তোর অনাকাঙ্ক্ষিত জীবনের জন্য শুভকামনা। ইতি তোর সুবিধাবাদী বড় বোন মহুয়া। ইতিমধ্যে কাজে নজরুল মিয়া এসে উপস্থিত হলেন বিয়ের আসরে। বরের আসনে বর বেশে বসে আছে মীর উচ্ছ্বাস। তাকে ঘিরে ধরে বসে আছে তার ভাই বোনেরাও বন্ধুরা। বাবা মীর উমায়ের সাহেব খোশ মেজাজে আলাপচারিতা করছেন হবু বেহাইবাইয়ের বাড়ির কুটুমদের সাথে। এই সেজে বসে থাকতে অপারক উচ্ছ্বাস। এত ধৈর্য তার নেই। কি এক ঝামেলা বিয়ে করতে এসে। সবাই কেমন খুঁটিয়ে খুঁটিয়ে তাকিয়ে দেখছে। এত লোকজনের কোলাহল কোনো কালেই তার পছন্দ না। নির্ঘাত বাবার সামনে দাঁড়িয়ে না থাকলে, তা না হলে কখনই জায়গা থেকে সরে যেত ঠিক নেই। উচ্ছ্বাস কেমন গম্ভীর মুখে দেখে বন্ধু ফুহাদ বলল, কী রে ভাই, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই যুদ্ধ করতে এসেছিস। একটু তো হাস ভাই। তুই যুদ্ধ না, বিয়ে করতে এসেছিস। তোদের হাসি পেলে তোরা হাস, আমি কি নিষেধ করেছি? অসহ্য লাগছে, বিরক্ত করিস না তো। অমন কথায় ফুহাদ চুপসে গেল। যে মেয়ের কপালে আছে সে গেছে পুরো। পাশ থেকে সুহেল ফুহাদকে ডেকে বলল, আমরা ভাবিকে দেখব না? ভাবি কোথায়? ফুহাদ বলল, থাম ভাই, আগে বিয়েটা হোক। কনে দোতলায়। কবুল বলার পর কনেকে এনে যখন উচ্ছ্বাসের পাশে বসিয়ে পটচেশন করবে তখন দেখিস। ভেতর থেকে মুখটা ছোট করে স্বামীরা বরের আসনের সামনে বসতে উষা জিজ্ঞেস করল, বৌমণি, কনে কই? দেখা করেছ? কনের কোনো হদিসই পেলাম না। কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করতে বলল কনে টায়ার্ড, বিয়ের পর নিচে আনা হবে। এটা কোনো কথা? আমরা হবু শ্বশুরবাড়ির লোক, এরা আমাদেরই পাত্তা দিচ্ছে না। অপেক্ষা করো, বিয়েটা হয়ে যাক। ফাহমিদা বেগম সে কখন থেকে তার ছোট মেয়ে মেহেরকে খুঁজে চলেছে। কোথাও মেয়েটা নেই। কোথায় গেল? এত সময় তো মেয়েটা তার পিছু পিছুই ছিল। কোথায় এখন হাওয়া হয়ে গেল? এরই মাঝে কানে এলো কাজী সাহেব বিয়ের জন্য তাড়া দিচ্ছেন। ভদ্রলোকের হাতে সময় খুবই কম। কাজী মানুষ, হাতে কি তার একটা বিয়ের কাজ? এমন বিয়ে রেগুলার 10-12টা সামলাতে হয়। ইমরুল সাহেব ভিতরের দিকটা এগিয়ে গিয়ে তাড়া দিলেন। কাজী প্রথমে যাবে কনের কাছে। এমন তাড়াহুড়োই ফাহমিদা বেগম এক প্রকার ভুলেই বসলেন ছোট মেয়ের কথা। কাজী সহ আরও বেশ কয়েকজন সহ কনের ঘরে এলেন। গোমটার আড়ালে থাকা ওই প্রাণটা বুঝে আবার সত্যি চলে যাবে। অমন সময় অহনা ভরসার হাত কাঁধে চেপে পিস করে বলল, ভয় পেও না মেহের, আর একটু, বিয়েটা হোক, একটু কষ্ট করে কান্না চেপে রাখো। মেহের কবুল বলার আগ মুহূর্তে অসহায়ের মতো ছলছল চোখে নিজের জন্মদাতার মুখটা কল্পনা করল। কাজী সাহেব কাবিনের অর্থের সংখ্যা বসাচ্ছিলেন মহারানা 5 লাখ টাকা। পিতা মীর উমাইর কবির, মেজ ছেলে মীর উমাইর কবির উচ্ছ্বাস 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়াছেন। আপনি যদি এই মহারানায় খুশি সমেত মেনে নেন তবে বলেন কবুল। বিকেল 5টা নাগাদ বিয়ে সম্পন্ন হলো। শরিয়া মোতাবেক মেহের ওরফে শাহরিন মেহের হয়ে গেলেন মীর উচ্ছ্বাস নামের এক লোকের বউ। বিয়ের পাট চুকিয়ে কাজী সমেত সকলে বেরিয়ে এলো ঘর থেকে। অহনা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এবার যা হবে হোক, তবে দায়িত্ব থাকা কাজ শেষ।
দ্রুত হাতে ফোন চালিয়ে উপরের পাশে বার্তা পাঠিয়ে দিল, মিহির বিয়ে করে নিয়েছে মহুয়া। ফিরতি মেসেজে এলো, আলহামদুলিল্লাহ, আমি সবসময় ওর জন্য দোয়া করি, আমার বোনটা ভালো থাকুক। উষা উৎস, সামিরা হতাশ, ভীষণ হতাশ তারা। বিয়ে হলো অথচ কনেকে নিচে নিয়ে এলো না। কি তাল লাগিয়েছে এরা। উষা মিনমিন করে বলল, অসহ্য লাগছে বৌমণি, নতুন বউয়ের সঙ্গে আমরা ছবি তুলবো না? এভাবে গড়বন্দি করে রেখেছে কেন নতুন বউকে? বুঝতে পারছি না এদের তাল তামাশা। বউয়ের বান্ধবী বলল খুব নাকি খাচ্ছে, ছবি তোলার মুডে নেই। বলো কি, এই যুগে এমন মেয়েও আছে? না জানি এ মেয়ে বিদায় বেলা কি খেল দেখাবে। স্বামীরা ভাবুক ভেবে বলল, আমার কাছে মেয়েটা ওরকম মনে হয়নি, খুব চালু টাইপের মেয়ে মনে হয়েছে দেখে। কি জানি, বুঝতে পারছি না। সন্ধে নাগাদ শুরু হলো কনে বিদায়ের তোড়জোড়। মেহেরকে নেওয়া হবে নিচে, অহনা পাশে নেই। এক প্রকার সুযোগ বুঝে স্বামীরা আর উঠে এলো দোতলায়। এদিকে ফাহমিদা বেগম হৈ হৈ করে খুঁজে চলছেন মিহিরকে। বোনের বিয়ে হলো, বিদায়ের সময় হয়ে এলো, অথচ মেয়েটা কোথায় গা টাকা দিয়ে বসে আছে কে জানে। যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে, মেহেরকে দেখেছ ভাই? মেহেরকে দেখে স্বাভাবিক। নিচতলায় আনাচে কানাচে সব জায়গায় কোথাও না পেয়ে তিনি পা বাড়ালেন মহুয়ার ঘরের দিকে। কাঙ্ক্ষিত ঘরের সামনে যেতে পা থামায় স্বামীরা ওষা। এত সময় পর অবশেষে বউয়ের নাকাল পেল তারা। নাক সমান ঘোমটার ফলে মেহের দেখতে পারছেন এই ঘরে কারা এসেছে, তবে ঢের বুঝলো এরা নতুন অতিথি। বউয়ের মাথায় এমন গোমটা দেখে উষা খিলখিল শব্দে হেসে উঠল। এ কি মেজভাবি, এই যুগে এভাবে কেউ গোমটা টানে নাকি? দেখি তো মুখটা। মেহেরের ছোট্ট বুকখানা ধক করে উঠল। তবে কি আর রক্ষে নেই? সব কিছুই কি শেষ হয়ে যাবে? মেয়েটাকে হঠাৎ একপাশে হেলে পড়তে দেখে উচ্ছ্বাস তড়িৎ তার হাত বাড়িয়ে ধরে ফেলল। ছোটখাটো শরীরটা মুহূর্তে তার বৃহৎ বাহুতে জায়গা পেল। উচ্ছ্বাস তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ঘটনার আকস্মিকতায় সে কিছুটা চমকাচ্ছে। লাল বেনারসির গোমটা খুলে নিচে পড়েছে মেহেরের। নিকোষ কালো ঘন চুলে মাঝ বরাবর সিঁথিতে ঠাঁই পেয়েছিল একটা স্বর্ণের টিকলি। সেটা হেলে গিয়েছে একপাশে। এই তাহলে সেই মেয়ে? ছবি থেকে বাস্তব চেহারা একটু বেশি সরলতা। বাকি সব রেখে মেয়েটাকে ঠিকভাবে সোফায় হেলান দিয়ে রাখল। টিকলিটাকে সঠিক স্থানে রাখতেই তার ঘোর কাটল। গোড় কাটাতে গলা খাঁকড়ে দিল। আবারও তাকালো মেয়েটার মুখশ্রীতে। সাজ বলতে চোখে কাজল ছিল সম্ভবত, যা চোখের কোণে লেপটে আছে। এই মেয়েটার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। মেহেরের মাথার পাশে স্বামীরা পানির গ্লাস হাতে নিয়ে বসল। মেয়েটা হঠাৎ জ্ঞান হারালো। মুখে পানি জামটা দিতেই একটু হুঁশে আসে যদি। উচ্ছ্বাস ভেবে পায় না তার এখন ঠিক কী করা উচিত। বাড়ির প্রত্যেকটা লোক তার অচেতন মুখটার দিকে তাকিয়ে আছে। তারা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেও মুখে রা শব্দ করছে না। সকলেই হতবাক। সকলের মস্তিষ্ক আলোড়ন তোড়ে বারবার বলছে, তারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিল এটা সেই মেয়ে না, কনে বদলে গেছে। কিন্তু কেন? তাহলে কি ওই বাড়ির লোক তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? উচ্ছ্বাস কাউকে কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে রুমে গেল। কয়েক মিনিটের মাথায় নিজের বেশভূষা পাল্টে নিচে এলো। বাড়ির সকলের মুখ তবদা ধরা। উচ্ছ্বাস সেদিকে এক পলক তাকিয়ে ছুটল। বাড়ির কাউকে কিছু বলার সুযোগ অবধি দিল না। ছেলের এমন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে মা ফাতেমা বেগম ডুকরে কেঁদে উঠলেন। তিনি ছেলের এই বদভ্যাস সম্পর্কে জানেন। যদি কখনোই কিছু নিয়ে অতিরিক্ত রাগ জমাট বাঁধে তখনই হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যায় কাউকে বলে না। সোফার দাঁড় ঘেঁষে উষা সকলের উদ্দেশ্যে বলল, আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ওদের বিহেভিয়ার দেখে। বিয়ে হলো, বউকে ভাইয়ের সঙ্গে এক বৈঠকে খেতে পাঠালো না। বউ বিয়ের দিন ছবি তুলবে না, তার নাকি মাথা ব্যথা করছে। এগুলো কি মানা যায়? স্বামীরা সুর মিলিয়ে বলল। তারপর যখন ঘরে গিয়ে বউয়ের গোমটা তুলতে চাইল, তখন কি কাহিনীটা এনে তৈরি করলো ওই অহনা নামের মেয়েটা। এরই মাঝে উৎসব এলো। কাজী সাহেবকে বগলা দাবা করে ধরে নিয়ে, এই যে কাজী সাহেব। কাজী সাহেবকে আনতে পাঠিয়েছিলেন উমায়ের সাহেব। প্রথম খটকা লাগতে উনি বিচক্ষণ মানুষ, বড় ছেলেকে পাঠিয়েছেন কাজীকে ধরে আনতে। যাচাই বাছাই করে দেখতে চান আদৌ বিয়েটা হলো কার সঙ্গে। সোফা থেকে চোখ তুলে তাকালেন উমায়ের সাহেব। বললেন, বিয়ের রেজিস্ট্রি খাতায় কনের জায়গায় কার নাম লিখেছিলেন কাজী সাহেব? কাজী নজরুল মিয়া রেজিস্ট্রি খাতা বের করে নাম পড়ে শোনালেন, মোসাম্মদ শাহিরিন মেহের। নীরবতা ভেঙে ফাতেমা বেগম উচ্ছ্বাসের আম্মা বললেন, মেয়ের নাম তো ছিল মহুয়া, পাল্টে মেহের হলো কি করে? নজরুল মিয়া পান চিবোতে চিবোতে বললেন, আপা, আমার যে কাগজে ছেলে মেয়ের বায়ু দেওয়া হয়েছিল, আমি তো ওই কাগজ দেখেই খাতায় নাম তুলেছি। আপনাদের বাড়ির বউ পাল্টে গেলে এখানে আমার দোষটা কোথায়?
দীর্ঘশ্বাস ছেড়ে উমাইর সাহেব বড় ছেলেকে বললেন, কাজীকে যেতে বলো। ফাতেমা বেগম তিরিক্ষি মেজাজ নিয়ে বললেন, আপনি এখনই ওই মেয়ের বাড়িতে কল দিবেন, তাদেরকে আসতে বলুন, কৈফিয়ত চাই আমার। কেন করলো আমাদের সঙ্গে এমন? উমাইর সাহেব রাশবাড়ি গলায় বললেন, প্লিজ থামো তো, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, সবাই মিলে একটু চেষ্টা করো জ্ঞান ফেরাতে, আমি দেখছি। গরম তেলের কড়াইতে এক ফোঁটা পানি পড়লে যেমন চ্যাত করে ওঠে, তেমনি ফাতেমা বেগমও চ্যাত করে উঠলেন। আমি পারবো না, আপনার বেশি দরদ প্রকাশ করতে হলে আপনি গিয়ে করুন। যে মেয়ে আমার ছেলেকে ঠকিয়েছে তার উপর আমার কোনো দয়া আসছে না। উষা বলল, আহ মা থামো তো। উৎসকে ডেকে বলল, দাঁড়িয়ে আছিস কেন, দেখ গিয়ে ভাই কোথায় গেল। কয়েক মুহূর্ত পর পিটপিট করে চোখ মিলে তাকালো মেহের। পুরোপুরি চোখ মিলে তাকাতে দেখতে পেল তার মাথার উপরে সবাইকে সিলিং ফ্যান করছে। মেহেরকে চোখ মিলে তাকাতে দেখে উষা স্বামীরা ডেকে বলল, ও বৌমণি, মেয়েটার জ্ঞান এসেছে। স্বামীরা ছুটে এলো ডাইনিং থেকে। মেহেরের চেতনা ফেরা মনে জেগে ধরল অজস্র ভয়। মনে পড়ল কয়েক মুহূর্ত আগের পরিবেশ পরিস্থিতি। হঠাৎ কেউ তার ঘুমটা খুলতে হাত বাড়ালো। এরপর আর কিছু মনে নেই মেহেরের। দুর্বল শরীর নিয়ে ঠিক যখন একটু নড়ে চড়ে উঠল, উষা সাহায্য করলো তাকে। উঠে বসলো সোফায়। চোখ বিপরীতে সোফায় বসা মিসেস ফাতেমা বেগম আর ওসমান সাহেবের দিকে চোখ পড়ল। ভদ্রলোক মাথা নিচু করে একধানে বসে আছেন। ভদ্রমহিলা সম্মুখ বরাবর তাকিয়ে আছেন মেহেরের দিকে। বুকটা ভয়ে আড়ষ্টতায় কেঁপে উঠতে চোখ নামিয়ে নিল মেহের। আলগোছে কাপা হাতে শাড়ির আঁচল তুলে মাথায় টানল। ফাতেমা বেগম যেন এক দণ্ডনীয় অপরাধ আর সহ্য করে উঠতে পারছে না। তিরিক্ষি মেজাজ সহিত বললেন, এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে ঘরে তুলব না। বেঈমানদের কোনো জায়গা হবে না আমার বাড়িতে। আমার ছেলের জীবনেও তার কোনো জায়গা নেই। উমায়ের সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি এভাবে চুপ করে থাকবেন না। কেন বের করে দিন এই মেয়েকে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। প্রতিটা কথাই মেহেরের কানে পৌঁছে যাচ্ছে, কিন্তু মাথা উঁচু করে প্রতিবাদ করার মতো মুখ তার নেই। আছে শুধু চোখের পানি বিসর্জন দেওয়ার ক্ষমতা। স্বামীরা উষা তাকিয়ে আছে তার দিকে। মেয়েটাকে দেখে ভীষণ মায়া হচ্ছে। এটুকু একটা মেয়ে এমন এক পরিস্থিতির মুখোমুখি, চাইলেই কেউ তার পক্ষে কথা বলা সম্ভব না। এই মেয়ে, দমকে উঠলেন ফাতেমা বেগম, একদম নেকা কান্না জোড়াবে না। ডাকো তোমার বাবা মাকে, যা ফয়সালা হওয়ার এখানেই হবে। আমাদেরকে ঠকানো, আমার ছেলেটাকে ঠকিয়েছো তুমি, তোমার পরিবার। কেন করলে এমন? সব কিছুর কৈফিয়ত তোমার বাবাকে দিতে হবে। কান খুলে শুনে রাখো, আমার ছেলে কোনো ফেলনা নয়, তার জীবনটা নিয়ে চক কষবে তা হবে না। মেহেরের বুকটা ধক করে উঠল তার বাবাকে অপমানজনক পরিস্থিতিতে ডাকার কথা শুনে। আড়ষ্টতারভাবে জড়িয়ে থাকা মুখখানা ছোটো করে নিচু স্বরে বলল, যা শাস্তি দিতে হয় আমাকে দিন আন্টি, প্লিজ বাবাকে ডাকবেন না। বাবা এসব সহ্য করতে পারবে না। বুল আপুর এবং আমার, শাস্তি আমাকে দিন। ফাতেমা বেগম বাসখাই গলায় চেঁচিয়ে উঠলেন, ও তোমার বাবা সহ্য করতে পারবে না, অথচ মা হয়ে আমার ছেলেকে যে তুমি তোমার পরিবার মিলে ঠকালে সেটা আমি খুব সহ্য করতে পারছি বুঝি। উষা মাকে শান্ত করতে এগিয়ে এসে মায়ের কাজ জড়িয়ে রেখে বলল, আম্মু শান্ত হও, চেঁচামেচি করলে তোমার শরীর খারাপ করবে। মেয়েটাকে ধমকিও না। ধীরে ধীরে আমি ওকে জিজ্ঞেস করছি, ওকে সব কিছু পরিষ্কার করে আগে বলতে দাও। মেয়ের হাত জামটা দিয়ে সরিয়ে দিলেন। ও আর কি বলবে, আমি ওকে আর সহ্য করতে পারছি না। ওকে বেরিয়ে যেতে বলো। আমার ছেলের বউ হিসেবে ওই মেয়েকে আমি মানি না। বের করে দাও ওকে। ও তোরা পারবি না বুঝি ওকে বের করে দিতে? ঠিক আছে, করতে হবে না তোদের, আমিই করছি। কথা শেষ করে খপ করে মেহেরের ডান হাতের কবজি দৌড়লেন শক্ত করে। ব্যথায় আড়ষ্ট হয় মেয়েটা। মুখ বুজে হজম করে নেয় সে সামান্য ব্যথাটুকু। হাতে টান পড়তে বসা থেকে উঠতে হয় তাকে। পিছন থেকে উমায়ের সাহেব ধমকে উঠলেন, করছোটা কি তুমি? পাগল হয়ে গেছ? এত রাতে একটা মেয়ে কোথায় যাবে? সকাল হোক, সিদ্ধান্ত নেওয়া হবে। আর কোনো সিদ্ধান্তর প্রয়োজন বোধ করছি না। কোথায় যাবে সেটা ওই মেয়েই ভালো জানবে। তবে আমার বাড়িতে প্রতারক মেয়ের কোনো জায়গা হবে না। হাত টেনে দরজা চৌকাট অব্দি আসতে দেখল উচ্ছ্বাস ডাক্তার ফারুক সাহেবকে নিয়ে ভিতরে ঢুকছে। উচ্ছ্বাস হতবাক বাড়ির ভিতরের এমন দৃশ্য দেখে। মায়ের চোখে মুখে রাগের ছড়াছড়ি। তার বিয়ে করা নতুন বউ কেঁদে কেটে একাকার অবস্থা। বাড়ির সদস্যদের থমথমে ভাব। গোটা বাড়ি জুড়ে নীরব রইল কয়েক মুহূর্ত। উচ্ছ্বাস একবার মায়ের মুখের দিকে আরেকবার সকলের দিকে এক পলক চেয়ে বলল, কি হয়েছে আম্মা? ছেলের মুখটা সামনে পেতে ডুকরে কেঁদে উঠলেন তিনি। ভাঙা কণ্ঠে বললেন,
সব শেষ বাবারে। মিহিরকে আঙ্গুল তাক করে দেখিয়ে বলল, এই মেয়েটার ওর পরিবার তোকে আমাকে আমাদের গোটা পরিবারটাকে ঠকিয়ে তোকে বিয়ে করেছে। আমি এই মেয়েটাকে সহ্য করতে পারছি না বাবা। উচ্ছ্বাস বিস্ময়কর চোখে তাকিয়ে দেখল মাকে, দেখল মিহিরকে, চাইল এক এক করে বাড়ির প্রতিটি সদস্যর মুখের দিকে। ঠকানো শব্দটার সাথে মেয়ের পরিবার কেন আসছে? উৎসব পরিস্থিতি সামলে উঠতে ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে বারান্দায় গেলেন। বুঝিয়ে শুনিয়ে তাকে বিদায় করাই তার উদ্দেশ্য। পারিবারিক আলোচনা সমালোচনা এভাবে বাহিরের লোকের সামনে করা ঠিক হবে না। বড় মেয়ে লিখে রেখে যাওয়া শেষ পত্রটি হাতে পড়ল ইমরুল সাহেবের। পত্রটি তিনি নিজ ঘরের বিছানার উপর পেয়েছেন। ঘরে ঢুকতে দৃষ্টিতে পড়েছে কাগজটি। কৌতূহলবশত হাতে নিতে বিস্ময়কর চোখে পড়ল লেখাগুলো, যেখানে কালো বল পেন দিয়ে গোটা গোটরে অক্ষরে লিখে রেখেছে, আমি সরি আপু, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এই চিঠিটা আমি যখন লিখছি আমার হাত কাঁপছে। তোমার আর আম্মুর সহজ সরল মুখটা আমাকে স্থির হতে দিচ্ছে না। তবু আমি নিরুপায়, আমি ভীষণ নিরুপায় এই পৃথিবীর ভালোবাসা নামক শব্দটির কাছে। আপু, আমি ঘরে বাহিরে যতই চোটপাট করি না কেন, আমি তোমার মেজাজকে ভীষণ ভয় পাই। আমার কখনো সাহস হয়নি তোমার মুখোমুখি দাঁড়িয়ে নিজের পছন্দের মানুষটিকে নিয়ে কথা তুলতে। এই সাহস আমার কখনো হয়নি। দীর্ঘ 6 বছরের ভালোবাসার কাছে আমি তোমাদের ভালোবাসাটাকে হারিয়ে দিয়েছি এক নিমেষেই। তুমি গর্জে উঠে বলো আমি অপদার্থ। বলো আপু বলো, আমি আসলে একটা অপদার্থ। অপদার্থ না হলে কি কেউ বাপের মুখে চুনকালি দেয় বলো? আমি তোমার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে পারছি না আব্বু। যার প্রতি মন সায় জানালো না, যার প্রতি কোনো টান অনুভব এলো না, তার সঙ্গে সারা জীবন এক ছাদের নিচে থাকবো কি করে আমি? আব্বু, তুমিই তো শিখিয়েছ, যা করবে মন থেকে করবে, কখনো মনের বিরুদ্ধে যাবে না। মনের বিরুদ্ধে গিয়ে কখনো কিছু করলে তা কখনো মঙ্গলজনক নয়। নিজের মনকে সবার আগে প্রাধান্য দিবে। এই কথা তো ছোটবেলা থেকে তুমি মাথায় ঢুকিয়ে রেখেছ। আমি না পেরেছি মনের বিরুদ্ধে যেতে, আর না পেরেছি নিজের পছন্দের মানুষটিকে ছাড়তে। আমি পেরেছি শুধু আমার জন্মদাতা পিতাকে অপমান সম্মুখে দাঁড় করিয়ে আসতে। এছাড়া আমি আর কিচ্ছু পারিনি, কিচ্ছু না। আমি অপদার্থ, আমি বেয়াদব, আমি অসভ্য, আমি সুবিধাবাদী, আমি এক যোগ্য পিতার অযোগ্য কন্যা। আমার মতো মেয়েকে কখনো ক্ষমা করো না আব্বু, কখনোই না। অপরাধ শুধু আমি পালিয়ে এসেই করিনি, এর থেকে ভয়াবহ অপরাধ কি করতে চলেছি জানো? নিজের অপরাধ বোধ কিছুটা হলেও কমাতে মেহেরকে গুটিয়ে বানিয়ে দিয়েছি। জানি না কতটুকু সফল হব, তবে আমি চাই আমার না করা বিয়েটা মেহের করুক। জানি হয়তো ওই পরিবারের লোকগুলোকে ঠকানো হবে, তবে পাইলট মীরকে ঠকানো হবে না। সে পাত্রী হিসাবে মেহেরের ছবিই দেখেছে, মেহেরকে সে পছন্দ করেছে। কি হলো আব্বু, বুঝতে পারছো না আমার লেখাগুলো, তাই না? পরিষ্কার করে বলি তাহলে একটু। আমাকে যেদিন পাত্রপক্ষ দেখতে এসেছিল, তারা হয়তো আমাকে দেখে তাদের বাড়ির ছেলের জন্য পছন্দ করে গিয়েছিল। সেদিন পাত্রপক্ষ থেকে আসা পাত্রের বোন হয় বোধহয় সম্পর্কে, নামটা সঠিক মনে পড়ছে না। ওই ভদ্রমেয়েটি আমার থেকে একটা ছবি চেয়েছিল বাড়ি গিয়ে ভাইকে দেখাবে বলে। আমি তাকে কোনো ছবি দেইনি সেদিন। বুদ্ধি খাটিয়ে অহনাকে দিয়ে পাত্রের কন্ট্যাক্ট নাম্বারটা রেখেছিলাম। এর ঠিক পরদিন ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে আমার পরিবর্তে মেহেরের একটা মিষ্টি ছবি পাঠিয়েছিলাম। এর ঠিক 2 দিন পর পর তোমার কাছেও বাড়ি থেকে কল আসে। তারা জানায় মেয়ে পছন্দ হয়েছে। তারা আমাকে পছন্দ করে আংটি পরিয়ে রেখে গেল। তোমরা গেলে ছেলেদের বাড়িতে, একসঙ্গে বসে বিয়ের দিন ঠিক করলে। সব কিছুই ঠিক হলো। এসব কিছুর মাঝে পিষে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। শেষে উপায় ধরে মেহেরকে বিয়ের আসরে বসানোর পরিকল্পনা মাথায় জেগে বসলো। জানি না কতটুকু ঠিক সফল হব। তুমি যখন আমার লেখাগুলো পড়ছো, তখন পরিস্থিতি কোন রূপ নিয়েছে তা আমার ধরা ছোঁয়ার বাহিরে। এর চেয়ে বেশি কিছু আমি লিখতে পারছি না। আমার হাত কাঁপছে থরথর করে। আমি তোমার আর মেহেরের কাছে সমান অপরাধী। তোমাকে, বাবা মাকে, মা আর বোনকে বোন হিসাবে মূল্যবান সম্মানটুকু দিতে পারলাম না। আমাকে কখনো ক্ষমা করো না তুমি আর মেহের মা। আব্বু, আব্বু, আমি কাঁদছি। আমার দুচোখ বেয়ে আজ নোনা পানির ধারা নেমেছে। তোমার না কুসু মেয়েটা যখন এই কথাগুলো লিখছে খুব কাঁদছে আব্বু। মা বাবা পরিবার হারানোর বেদনায় কাঁদছে। আমি জানি এই কাগজ যখন তুমি পড়ছো তুমিও কাঁদছ, কিন্তু তুমি কাঁদছ আফসোসের সুরে। কেন আমার মতো অপদার্থ এক বেয়াদব জন্ম দিলে? এই আফসোস হচ্ছে তোমার, আমি জানি।
আব্বু, খুব ছোট্ট একটা অনুরোধ করি, তুমি একটু রেখো প্লিজ। আমার এমন জঘন্য কাজের উপরওয়ালার কাছে বিচার দিও না কেমন? তাহলে যে আমি নিঃশেষ হয়ে যাব। আমার আমি বলতে আর কেউ থাকবে না। তোমাদের অভিশাপে আমি শেষ হয়ে যাব। একটু রহম করো আমার উপরে। তোমরা না চাইলে আমার এই বেহায়া মুখ কখনো তোমাদের দেখাবো না। তবুও অভিশাপ দিও না। শেষে একটা কথা, হাস্যকর হলেও সত্য, আমি তোমাদের ভীষণ ভালোবাসি। ভালোবাসি মেহেরকে। তোমার সম্মুখে দাঁড়িয়ে আব্বু ডাকতে হয়তো আমি এই জীবনে আর ডাকা হবে না। সে অধিকার আমি হারিয়েছি। আল্লাহ হাফেজ আব্বু, ভালো থেকো তোমরা। ভালো থাকুক মেহের। উচ্ছ্বাস বিস্ময়কর চোখে তাকিয়ে দেখলো মাকে, দেখলো মেহেরকে, চাইলো এক এক করে বাড়ির প্রত্যেকটা সদস্যর মুখের দিকে। এখানে ঠিক কী হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে তোমরা? উচ্ছ্বাসের এমন কথায় বাড়ির সকলে উৎসুক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে তার দিকে। এই ছেলে কি এখনও বুঝতে পারছে না তার বউ পাল্টে দেওয়া হয়েছে? এর মাথা কি একেবারেই গেছে? অবশ্য দু বোনের চেহারায় অনেকটাই মিল রয়েছে, মুখের গড়নটা একদম মিলে যায়। তবে এই মেহের নামের মেয়েটা বয়সের দিক থেকে নিতান্তই ছোট, বাচ্চা বাচ্চা লাগে দেখতে। ভাইয়ের কথায় জবাব দিল উৎসব। কোনো রকম ভনিতা ছাড়াই বলল, তোর বউ পাল্টে দেওয়া হয়েছে তুই চিনতে পারছিস না? পাল্টে দেওয়া হয়েছে মানে? ফাতেমা বেগম ছেলের হাত ধরে রেখে বললেন, তুই যে কি খেয়ে পাইলট হলি কে জানে, সামান্য কথা বুঝতে পারছিস না? তোর জন্য আমরা যে মেয়েকে পছন্দ করে আংটি পরিয়ে রেখে এসেছি, এই মেয়েটা সেই মেয়ে না, এটা ওই মেয়ের ছোট বোন। উচ্ছ্বাস বিমূঢ় দৃষ্টি ফেলে তাকালো মেহেরের দিকে। মেয়েটার মাথা নিচু করে রেখেছে, মুহূর্ত কেঁপে কেঁপে উঠছে। মেহেরের দিকে দৃষ্টি ফেলে উচ্ছ্বাস বলল, কিন্তু আমি তো এই মেয়েটার ছবি দেখেছি। এমন কথায় বাড়ির সকলেই তাকালো তার দিকে। উচ্ছ্বাস নিজের প্যান্টের পকেট হাতড়ে ফোন বের করে সেদিনের পাঠানো ছবিটা সবাইকে দেখালো। সকলে একযোগে দেখল ছবিটা। সবার শেষে দেখলেন ফাতেমা বেগম। আসলেই উচ্ছ্বাসের ফোনে তো এই মেয়েটারই ছবি। মেহেরের অবুঝ মন বুঝতে পারছে না তার ছবি কীভাবে ওই লোকটার ফোনে এলো। কে দিল? আপু? উমায়ের সাহেব ছেলের মুখোপানে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এই ছবি দেখে তুমি বিয়েতে মত দিয়েছো তাই তো? তোমার মতামত পেয়েই তো আমরা তাদেরকে জানিয়েছি তাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। উচ্ছ্বাসের একটা জবাব, জি বাবা। ফাতেমা বেগম তাকিয়ে আছেন ছেলের মুখের দিকে। কয়েক মুহূর্ত ভেবে উমায়ের সাহেব বললেন, ঘটনা তো ঘেটে আর লাভ নেই। দোষগুণ আমাদের দুপক্ষেরই রয়েছে। তারা পরিকল্পনা করে হোক বা যেভাবেই হোক আমাদের উচ্ছ্বাসকে তো এই মেয়ের ছবি দেখে বিয়েতে মত দিয়েছে। মানে এই মেয়েকেও পছন্দ করেছে বলেই বিয়েতে মত জানিয়েছে। শুধু শুধু আর জটিলতা তৈরি করে লাভ কি বলো? ফাতেমা বেগম এসব কথা মানতে নারাজ। এটা হবে না। আপনি শান্তিপ্রিয় মানুষ, তাই তর্কে যেতে চাইছেন না, কিন্তু এই কর্মের কৈফিয়ত আমি ওই ইমরুল সাহেবের কাছে চাইব। কেন এক মেয়ে দেখিয়ে অন্য মেয়েকে গুজে দিলেন, এর উত্তর ওনাকেই দিতে হবে। উচ্ছ্বাস বিচক্ষণ ছেলে, কাহিনী একটু শুনে পুরোটা বুঝতে বাকি নেই। মাকে শান্ত করে বুঝিয়ে নিচতলায় একটা ঘরে হাত ধরে টেনে নিয়ে গেল। এসো আম্মা, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি যাব না, যা কথা বলার এখানে দাঁড়িয়ে বল। এসো না আম্মা। বিয়ে বাড়ির হইচই কমিয়ে এখন কেমন বাড়িটা নির্জীব পড়ে আছে। একদম নিকটস্থ দূরের আত্মীয় স্বজনরা রয়ে গেছেন, যারা বৌভাতের অনুষ্ঠান করে তবেই ফিরবেন। এ যেমন মেহেরের মামার বাড়ির লোকজন, দাদা বাড়ির সকলে। তবে এদের সবার মধ্যে থেকে ফাহমিদা বেগম হৈ হৈ করে ছোট মেয়েকে খুঁজছেন। মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন মাথায় সব আজে বাজে চিন্তা আসছে তার। এদিক ওদিক সব দিকে খুঁজে যখন দিশেহারা হয়ে উঠলেন, এক দৌড়ে নিজের ঘরে গেলেন। ঘরটা অন্ধকার করে বসে আছেন ইমরুল সাহেব। ভদ্রমহিলা এক প্রকার হুমড়ি খেয়ে হাত পাতিয়ে বললেন, আপনি শুনছেন? মেহেরকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমরুল সাহেব নিস্তব্ধ হয়ে বসে আছেন। আপনি চুপ করে আছেন কেন? মেয়েকে পাওয়া যাচ্ছে না, কিছু বলুন। নীরবতা ভেঙে ইমরুল সাহেব বললেন, ঘুমিয়ে যাও, চিন্তা করো না, মেহেরকে কাল সকালে পাবে। স্বামীর এমন শক্ত কথা যেন বুঝে উঠতে পারলেন না ভদ্রমহিলা। তাকিয়ে আছেন হতবাক চোখে। কি বলছেন আপনি এসব? পাগল হয়ে গেলেন নাকি? মেয়েরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমরুল সাহেব মেয়ের লিখে রেখে যাওয়া চিঠিখানা এগিয়ে দিয়ে বলল, এটা পড়ো। মেহেরকে নিয়ে ঘরে ঢুকেছে উষা। মেয়েটা কেমন চুপচাপ জড়সড় হয়ে বিছানায় বসে আছে। উষার কৌতূহলবশত জানতে ইচ্ছে করছে, এই মেয়ে কিসে পড়ো তুমি? বয়স কত তোমার? মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব বাজে পরিস্থিতিতে রয়েছে। অযথা খুশিয়ে লাভ নেই, সময় হলে সব কিছুই জানা যাবে।
উষা আলগোছে বসলো তার পাশে। কণ্ঠে নমনীয়তা ঢেলে জানতে চাইল, তোমার নামটা যেন কি? ভুলে গেছি। মাথা তুলে তাকালো মেহের উষার দিকে। এই উষা নামের মেয়েটা খুব সম্ভবত তার আপুর বয়সী হবে। নিবু গলায় অস্পষ্ট স্বরে বলল, মেহের। আমার নাম মেহের। বাহ, তোমার নামটা সুন্দর। আচ্ছা যাই হোক, বেনারসি পরে থাকতে অসুবিধা হচ্ছে না? তুমি চাইলেই ফ্রেশ হয়ে নিতে পারো। কি শাড়ি পাল্টে পরবে? মেহের নতচোখে তাকালো উষার মুখের দিকে। মেয়েটা চুপ করে থাকলে উষা বুঝলো তার মনোভাব। ঠিক আছে, তুমি বসো। আমি বড় বৌমি থেকে একটা সুতির শাড়ি নিয়ে আসছি। আমার কাছে তেমন কোনো শাড়ি নেই। শাড়ি পরতে হিমশিম খাই, তো এই জন্য খুব একটা কেনা হয় না। কথা শেষ করে উষা ছুটল স্বামীরার ঘরে। মেহেরের কাছে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। এই যে ওই লোকটার ভাই বোনগুলো, এরা কত অধীর আগ্রহে অপেক্ষা করেছিল তার আপু তাদের ভাবি হয়ে আসবে, অথচ তাদেরকে ঠকানো হলো। এই অপরাধ বোধ কি মেহেরকে সারা জীবন বইতে হবে? গড়ির কাটা ঠিক 1:30টার ঘরে। আপাতত মেয়ের বাড়ি নিস্তব্ধ নীরব। যে জ্বর উঠেছিল তা এই মুহূর্তে শীতলতায় রূপ নিয়েছে। উচ্ছ্বাস তার মাকে ঘরে ডেকে আলাদা করে কি বুঝিয়ে শান্ত করেছে সে কথা বাকিরা কেউ জানে না। মায়ের ঘর থেকে বেরিয়ে উষাকে আলাদা করে ডেকে নিয়ে আদেশ দিল মেহেরকে নিয়ে ও ঘরে যেতে। উষা তখন সাহস করে ভাইকে জিজ্ঞেস করলো, কার ঘরে নিয়ে যাব ভাইয়া? তোমার ঘরে? না, আপাতত তোর ঘরে নিয়ে যা। মেয়েটার মেন্টালিটি ভালো নেই, ওকে একটু নিজের মতো ফ্রি হতে দে। এরপর এক এক করে যে যার ঘরে দৌড়ে এটেছে। অবশ্যই এই বিষয়টা কাউকে কিছু বলার সুযোগ উচ্ছ্বাস দেয়নি। মাকে শান্ত করে মেয়েটাকে বোনের হাতে গুজে দিয়ে নিজের ঘরে দরজা আটকেছে সে। খানিক বাদে উষা ফিরে এলো 2 হাতে 2টো সুতির শাড়ি নিয়ে। বিছানায় শাড়িগুলো রেখে নিজের আলমারি থেকে একটা সুতি ব্লাউজ আর পেটিকোট বের করে মেহেরের উদ্দেশ্যে বলল, নাও, ওটা ওয়াশরুম, গিয়ে ফ্রেশ হয়ে এসো। মেয়ের কয়েক মুহূর্ত চুপ থেকে অস্পষ্ট স্বরে বলল, আপু, আমি তো শাড়ি পরতে জানি না। মেয়েটার এমন বাচ্চা মুখের কথায় হাসল উষা। বলল, ফ্রেশ হয়ে ব্লাউজ আর পেটিকোটটা নিজের থেকে পরে এসো, শাড়ি আমি পরিয়ে দিব, কেমন? মেহের মাথা কাত করে ভদ্র মেয়ের মতো ব্লাউজ পেটিকোট হাতে ওয়াশরুমের দিকে এগুলো। ইতিমধ্যে দরজার ওপাশ থেকে কড়া আওয়াজে ডাকলো উচ্ছ্বাস। উষা গিয়ে দরজা খুলে তাড়াতে বরাট গলায় বলল, মেয়েটা কিছু খেয়েছে? জিজ্ঞেস করেছিস? উষা মুখটা ছোট করে ভাইকে জানালো, না, জিজ্ঞেস করা হয়নি। উচ্ছ্বাস আস্তে করে বোনকে দমকে উঠল, তুই একটা আহাম্মক। আমি দেখছি, যা গিয়ে ফ্রিজে রাখা খাবারটা গরম করে নিয়ে আয়। যাচ্ছি ভাইয়া। উচ্ছ্বাস ও বোনের পিছু হাঁটতে গিয়ে পা থামিয়ে পেছন ঘুরে চাইল রুমের ভিতরে। কিছু দেখতে না পেয়ে আরেকটু উকি দিল। অস্পষ্ট স্বরে আওড়ালো, মেয়েটা কই? উচ্ছ্বাস খুব ভালো করে জানে অল্প বয়সী মেয়েদের আবেগ সবসময় একটু বেশি হয়। যা কাহিনী হলো কয়েক মুহূর্ত আগে, না জানি মেয়েটা উল্টাপাল্টা কিছু করে না বসে। উচ্ছ্বাস তড়িৎ পায়ে রুমে ঢুকল। আশেপাশে তাকিয়ে কোথাও মেয়েটাকে যখন দেখতে পেল না, জোর গলায় উষাকে ডাকতে চাইলেই কানে এলো ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসতে সবাইকে পিছনে ফিরতেই আকস্মিক এক ঘটনার মুখোমুখি হলো। মেহের যেন ওইখানেই ঠাঁই জমে গেছে। মস্তিষ্ক নিথর হলো উচ্ছ্বাসের দিক থেকে চোখ সরিয়ে ধীরে ধীরে নিজের দিকে তাকাতে চমকে উঠল। শুধু ব্লাউজ আর পেটিকোট ব্যতীত তার কোনো পোশাকই তার শরীরে নেই। উচ্ছ্বাসের অবস্থা তার থেকেও শোচনীয়। লজ্জে ছুটে যেতে ইচ্ছে করছে কোথাও, কিন্তু পায়ে অসারতা যেন জেঁকে বসল। মেয়েটার মুখের অবস্থা এমন হলো যে খানিক বাদেই কেঁদে দিবে। সত্যি সত্যি দিল তাই। উচ্ছ্বাস পেছনে ঘুরে দাঁড়ালো। সরি, তুমি যা ভাবছো আসলে তা না। আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু না, প্লিজ কান্না বন্ধ করো। কে শুনে কার কথা? মেহের লজ্জা আড়ষ্ট হয়, কেঁদে ওঠে শব্দ করে। উচ্ছ্বাস পড়েছে মহা বিপদে। মেজাজ দেখিয়ে দমকে উঠবে কি? উচ্ছ্বাস আর এক মুহূর্ত দাঁড়ালো না। বলল, এত নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, আমি পরপুরুষ নই। কথাটা শেষ করে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। মেহের লজ্জায় মাথা নিচু করে রেখেছে। লোকটা বেরিয়ে গেছে বুঝতে পেরে খাটের উপর থেকে শাড়ি তুলে গায়ে জড়িয়ে নিল। নিজের অচেতন মন ডেকে বলল তাকে, এখন আর এই শাড়ি পরে কি হবে? যা দেখার তা তো ওই লোকটা দেখেই নিয়েছে। মান সম্মান আর কিছুই অবশিষ্ট রইল না তার। আর ওই লোকটা কি বলে গেল তাকে? সে পরপুরুষ নয়? হাস্যকর শোনালো না কথাটা? যেখানে তার আমার বিয়েই মানছে না, সেখানে এই লোকটা অমন একটা বাক্য ছুড়ে দিয়ে গেল। শাড়ি গায়ে পেঁচিয়ে দম ধরে বসে রইল মেঝেতে। মস্তিষ্ক সায় দিচ্ছে না। কয়েক মিনিট আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনাটা বারবার চেপে ধরেছে তাকে। কি হলো এটা? কি হয়ে গেল? ঘরে কোনো পুরুষ মানুষ নেই বুঝে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো।
তারপর ওই লোকটার মুখোমুখি হলো, তাও আবার শুধু ব্লাউজ আর পেটিকোট পরে। চিচি, লজ্জা, আড়ষ্টতা, বয়স, সংকোচ সব কিছু যেন একজোটে বেঁধে জেঁকে ধরল তাকে। উচ্ছ্বাস ঘরে ঢুকে হাঁপ ছেড়ে বসলো বিছানায়। এটা কি হলো? কেন সে ওই ঘরে ঢুকতে গেল? চিহ, মেয়েটা তাকে কি ভাবলো? নিশ্চয় ভেবেছে লোকটা ভীষণ বাজে, তাকে ইচ্ছে করে ওই রকম পরিস্থিতিতে ফেললো। লজ্জায় উচ্ছ্বাস নিজের মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সিসি, কি বাজে একটা কাজ হলো। সে পুরুষ হয়ে এমন অস্থিরতার শিকার, না জানি ওই মেয়েটার ভিতরে কি অবস্থা হলো। সময় এগুলো, রাত বাড়ি হচ্ছে। উষা ভাইয়ের কথা মেনে এক প্লেট বিরিয়ানি হাতে ঘরে ঢুকলো। তৎক্ষণাৎ চোখে পড়ল মেঝেতে হাঁটু গেড়ে বসে মেহেরের দিকে। শাড়ি পরতে পারে না বলে পেঁচিয়ে পেঁচিয়ে পড়ার চেষ্টা করছে বোধহয়। উষা খাবারের প্লেট টেবিলের উপর রেখে এগিয়ে গেল মেহেরের দিকে। দেখি, হে বাবা, তুমি কাঁদছ কেন? শাড়ি পরতে পারোনি বলে? উষা কি আর সে খবর জানে? মেহের দ্রুত হাত চালিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। উষা হেসে বলল, বোকা মেয়ে, দাও আমি পরিয়ে দিচ্ছি শাড়ি। সুতি লাল পাড় কালো শাড়িতে ছোটোখাটো শরীরের অধিকারী মেহেরকে একদম লাল টুকটুকে বউ লাগছে। উষা শাড়ির আসলখানা মাথায় তুলে দিয়ে দিল। মনে মনে বলল, মেজ ভাইয়ের বউ হিসেবে তুমি একটু বেমানান হওনি মেহের? মুখে বলল, খুব সুন্দর লাগছে। খাবারের প্লেট সমেত মেহেরকে বসিয়ে দেওয়া হলো খাটে। বিরিয়ানির গন্ধ ছুটেছে পুরো গরময়। মেহেরের খিদে নেই বললেই চলে। উষা ভয় দেখাতে বলল, এটা মেজ ভাইয়ের হুকুম, খেয়ে তারপর ঘুমাও, না খেলে একদম ঘুমানো যাবে না। আমার মেজ ভাইয়াকে তো চিনো না, যাকে বলে মেজাজি লোক, তাই বলছি চুপচাপ খাবারটা খেয়ে নাও। ওই লোকটার কথা উঠতে মেহেরের চোখ মুখ জোরে আড়ষ্ট হলো লজ্জায়। ছি, ওই লোকটার মুখোমুখি কি আর কোনোদিনও হওয়া সম্ভব? এ মেহের, কি ভাবছো এত? খেতে বলছি না, খাও। খিদের কোনো অনুভব না থাকায় মেহের খাবারের প্লেট হাতে তুলল, কিন্তু আঙুল উঠিয়ে খাবার আর মুখে গেল না। মেহেরের এমন ভঙ্গিমা দেখে উষা একটানে খাবারের প্লেট নিজের হাতে তুলে নিতে নিতে বলল, বুঝতে পেরেছি তোমার খাওয়া মানে প্লেটের মধ্যে হাত গুজে রাখার ধান্দা। এসো আমি খাইয়ে দিই। উষার এমন আদর সুলভ ব্যবহার মেহেরকে মনে করিয়ে দিল তার অপরাধ বোধের কথা। ডুকরে কেঁদে দিল মেয়েটা। উষা হতবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। এই মেয়েটা কথায় কথায় এত কাঁদে কেন? অস্পষ্ট স্বরে মিহির বলল, আপু বিশ্বাস করুন, আমি বা আমার পরিবার আপনাদের ইচ্ছাকৃত ঠকাই নেই। আমরা কেউই জানতাম না আপু ঠিক বিয়ের দিন এভাবে পরিস্থিতি পাল্টে দিয়ে যাবে। উষা যতটুকু যা বোঝার বুঝেছে। এ মেয়ের কতটুকুই বা বয়স, এর মাথায় এত বিচক্ষণ বুদ্ধি আসা সম্ভব না। তাকে গটি বানিয়েছে তার বড় বোন। উষা মেহেরের চোখের পানি মুছে দিতে দিতে বলল, এত কাঁদবে না তো মেহের, তোমার বয়স কম হলেও আমার বয়স কিন্তু কম নয়। তোমার থেকে এসব বিষয় ধারণা একটু হলেও বেশি। এভাবে কেঁদো না, আম্মুর কথাতেও কষ্ট নিও না মনে। বোঝই তো মায়ের মন। অনেক রাত হয়েছে মেহের, কান্না থামাও প্লিজ। খাবারটা খেয়ে তোমার রেস্টের প্রয়োজন, সেই সাথে আমারও। বিগত সপ্তাহখানেক এই ভাইয়ার বিয়ে নিয়ে ছোটাছুটি করেছি, ভীষণ টায়ার্ড। খুব বেশি জোর করব না, যতটা পারো খেয়ে নাও। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। সে বাকি রাতটুকু আর ঘুম হলো না মেহেরের। পরবর্তী দিনের হিসেব মাথায় খেলছে। এ রাতের অন্ধকার কেটে গিয়ে নতুন দিনের সূচনা লগ্ন। কিন্তু তার জীবনে কি হবে আল্লাহ? এত সময় নিশ্চয়ই বাড়ির সকলে জেনে গেছে তাদের ছোট মেয়ে বাড়িতে নেই। এই আকস্মিক ঘটনায় বাবা ঠিক কতটুকু ভেঙে পড়েছে। আর মা কি করছে তারা? মেহেরকে ভুল বুঝছে? কথাগুলো ভাবতে দু চোখে নোনা পানি কিনারা ঘেঁষে পড়ল। গতকালকে রাতটাও মেহেরের কেটেছে আনন্দ খুশিতে। বোনের মাথায় হাত রেখে কত শত গল্প করলো। বোনকে বুঝিয়ে শুনিয়ে বলল, এই আপু, বিয়ে হয়ে যাচ্ছে বলে আমাকে ভুলে যাস না যেন। যখনই মনে পড়বে আমাকে ডাকবি, তা না হলে তুই ছুটে চলে আসবি। দুলাভাই আসতে না দিলেও জোর করে তাকে সঙ্গে নিয়ে চলে আসবি। তুই ছাড়া এই বাড়িটা আমার ফাঁকা ফাঁকা লাগে। তুই না থাকলে আমি কার কাছে বকা খাবো বলতো? আমাকে বকাবকি করার জন্য হলেও তুই সপ্তাহে একদিন করে আমার কাছে আসবি, ঠিক আছে? অথচ সেই আপুই আজ তার থেকে কত শত দূরে রয়েছে তা মেহেরের অজানা। আপু তো নিজের ঠিকানা, সুখের ঠিকানায় চলেই গেল, আর মেহেরকে ফেলে রেখে গেল মাঝ নদীতে, যে নদীর গভীরতা মেহের ঠাওর করতে পারছে না। আর তা সম্ভবও হলো না। কত শত স্মৃতি দুই বোনের, দিনে বোনের বোকা খাওয়া, রাতে বোনকে জড়িয়ে ধরে শোয়া, এত কাছাকাছি পাশাপাশি থেকেও মেহের কখনো আমলে নিতে পারেনি তার বড় বোন মহুয়া এমন এক পরিস্থিতিতে জড়িয়ে সে পালিয়ে যাবে নিজের ঠিকানায়। এত বোকা মেহের। আপু ঠিকই বলতে, মেহের তুই একটা বোকা। তোর মতো বোকামি আমি জীবনও দেখিনি।
আপুর কথাই সত্য। আসলেই তো মেহের বোকা, ভীষণ বোকা মেহের। আর বোকাশোকা মেয়ে মানুষের জন্য এই পৃথিবীটা খুবই কঠিন জিনিস। মেহের চিন্তায় চেতনায় বোধ হলো কি হবে আগামীকাল সকালে। হয়তো তাকে এ বাড়ি থেকে বের করে দেওয়া হবে। অবশ্যই বাড়ির লোকগুলো খুব ভালো, তাই এত রাতে একটা মেয়েকে বাড়ির বাহিরে যেতে দেয়নি। কিন্তু সকাল হলে তো ঠিকই এই কাজটা হয়তো করা হবে। কাজটা করাই উচিত। প্রতারক মেয়ে মানুষকে কেউ ছেলের বউ বানিয়ে কি ঘরে রাখে নাকি? উচ্ছ্বাস পরপর কয়েকটি ইমেল পাঠিয়েছে উপর মহলে, যদি কোনোভাবে 2 দিন ছুটি বাড়ানো যায়। তার হাতে ছুটি নিতান্তই। সে যে প্রফেশনে বিলিং করছে, সেখানে বছরের মাত্র 60 দিন কর্মবিরতি। বাকি সময় ওই আকাশেই উঠতে হয় তাকে। আকাশযাত্রী সে। বুঝতে পারছে না এভাবে ইমেল পাঠিয়ে আদৌ কোনো লাভ হবে কিনা, ছুটি বাড়বে কিনা। সেই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয়। তবে একবার চেষ্টা করে দেখতে সমস্যা কোথায়। উচ্ছ্বাস আবার 10 দিনের ছুটিতে বাড়ি এসেছিল। এই 10 দিনকে সামনে রেখে তার পরিবারের বিয়ে শাদির আয়োজন পেতে দিয়েছে। হাতে ছুটি অবশিষ্ট রইল আর 2 দিন। এরপর ফিরে যেতে হবে নিজের কর্মজীবনে। কিন্তু একটা অঘটন ঘটেছে। অবশ্য উচ্ছ্বাসের কাছে এটা আহামরি কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। কিন্তু তার পরিবার, বিশেষ করে তার মা অবুঝপনা করছে। কিছুতেই ভদ্রমহিলা এই অপরাধ মেনে নিতে পারছেন না। ফাতেমা বেগম ছেলেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামীকাল যেন ওর পরিবারকে ডাকা হয়। আগে আমার প্রশ্নের সব কৈফিয়ত দিবে, তারপরে এই মেয়ের হিসেব। ইমেল দুটো সেন্ড করে ল্যাপটপ বন্ধ করে শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল উচ্ছ্বাস। কপাল গিয়ে ঠেকেছে তার একটি হাত। না জানি আগামীকাল বাড়ির পরিবেশ পরিস্থিতি কেমন হয়। নিজের মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছে তার। বেশি সময় শুয়ে থাকতে পারল না, উঠে বসল। বিছানা থেকে নিজের ফোনটা তুলে হাতে নিতে চোখ পড়ল। হোয়াটসঅ্যাপ গ্রুপের ফ্রেন্ড সার্কেল তাকে নিয়ে হাস্য রসিকতা করে একটা বার্তা ছড়েছে। ফুয়াদ লিখেছে, এমনিতেও উচ্ছ্বাসকে কখনো আড্ডা গ্রুপে তেমন একটা পাওয়া যায় না। আর এখন তো সে বিবাহিত। এবার ওকে চোখে দেখাও আমাদের জন্য দুষ্কর হবে। সাজিদ লিখেছে, আমার তো ভয়ই হচ্ছে। ওর যা মুখের ভাবভঙ্গি, ওই বেটার বউ না বাসর ঘরে জ্ঞান হারায়। আমরা কি একজন ডাক্তার রেডি রাখবো? ফুহাদ সে কথার উত্তর হিসাবে লিখছে, আরে না, বাহিরে যতই পুরুষ ভাগ হোক, বউয়ের কাছে গেলেই সে হচ্ছে বিলাই। ফুহাদের উত্তরে সবাই হাসির ইমোজি পাঠিয়েছে। এ সকল বার্তা চোখে পড়ল উচ্ছ্বাসের। সময় জ্ঞান হারিয়ে সে দমকে একটা বার্তা ছড়ল, জাস্ট চুপ পাজিলের দল, কি শুরু করেছে সেগুলো। ফোনের ওপাশে থাকা পর থেকে বোধহয় অবাকের চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে। সবাই এক এক করে মেসেজ ছড়ল, দোস্ত তুই তোর না আজকে বাসর রাত? দোস্ত ভাবি কি ঘুমাই গেছে? দোস্ত কোনো সমস্যা হয়েছে? ভাবি কি জ্ঞান হারিয়েছে? আমি কি ডাক্তার সাথে করে নিয়ে আসবো? চওড়া কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে ফোন স্ক্রিনে, দেখছে এক একজনের বার্তা। ক্যাডেট লাইফ থেকে এই কটাকে সে হাড়ে হাড়ে চিনে। সবগুলো এক এক জোটে পাজিল। সবসময় নিরীহ উচ্ছ্বাসের পিছনে লাগাই এদের কাজ। উচ্ছ্বাসকে চুপ থাকতে দেখে ওভাস থেকে চটপট মেসেজ আসতেই থাকলো, ওই দোস্ত কথা কও না কেন? অজ্ঞান কে হয়েছিস? তুই না তোর বউ? আই ফিল ইউর পেইন দোস্ত। আমার বাসর ঘরেও সেম কাহিনী ঘটেছিল। বউয়ের হাতটুকু ধরেছিলাম সবে, অমনি বউ আমার চিৎপটাং মেরে পড়ে গেল, মানে অজ্ঞান হয়ে গেল। ভয় পেয়ে বাড়ির সকলকে ডেকে তুলেছিলাম। তারা আমাকে সাহায্য না করে কী সব উল্টাপাল্টা বলে লজ্জা দিয়েছিল। বাবা তো আমার সামনেই আসলেন না সপ্তাহখানেক। সে কি লজ্জার দিন। এখনও ভাবলে আমার মাটি খুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে করে। দোস্ত তোর সাথেও কি এমন কিছু হয়েছে? এদের পাঠানো মেসেজগুলোর দিকে তাকিয়ে উচ্ছ্বাস বিড়বিড় করে বলে উঠল, শালা, আমার বউটা নিয়েই গন্ডগোল লেগেছে, তার আবার বাসর। ওটা মনে হয় এই জীবনে আর আমার হবে না। এরই মাঝে সকলে একজোট বেঁধে গ্রুপ কল দিল। উচ্ছ্বাস ফোন স্ক্রিনে তাকিয়ে দাঁতে দাঁত ফিসে বলল, কত শখ আমার বাসর রাতের দৃশ্য দেখার, ওয়েট দেখাচ্ছি বলে ফোন হাতে বেরিয়ে গেল রান্নাঘরে। সবচেয়ে বড় যে গামলা হাতের কাছে পেল, রিসিভ করে ফোনটা ওই গামলার নিচে রেখে ইচ্ছে মতো চামচ দিয়ে পেটালো গামলার ওপর। স্টিলের গামলা, শব্দ হলো তুখর। ওপাশের সবগুলোর কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। দ্রুত ফোন কল কেটে যে যার মতো কথোপকথন শুরু করলো। ফুহাদ রে, ওটা কিসের শব্দ? এ সাজিদ, বাসর ঘরে এটা কিসের শব্দ হতে পারে? গুগল করতো। ওই তোরা থামবি? ওটা উচ্ছ্বাস ইচ্ছাকৃত আমাদের থামানোর জন্য করেছে। উচ্ছ্বাসও আমাদের থেকে কম না। শালা বাসর ঘরে গামলা বাজিয়ে শোনালো কেন? তো আমি জানবো কেমনে? তা তুই কি আশা করেছিস? ওর বউকে দেওয়া প্রথম চুমুর শব্দে তোকে শোনাবে? শালা তুইও পাজিল ছোটোখাটো না। ছি, সে কথা আমি কখন বললাম? দূর, তোদের সাথে কথা বলাই বেয়াদবি। যা যা ঘুমা সব। ওর বাসর অবুঝুক।
ফুহাদ অনলাইনে যাওয়ার আগে উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে আজকের রাতের মতো একটা শেষ বার্তা ছড়ল। বাসর ঘরে গামলা বাজাচ্ছিস বাজা, তবে আগামী 2 মাসের মধ্যে সুখবরের মিষ্টি খেতে চাই। না হলে তো ছেলে হলে আমার মেয়ে দিব না, আর তোর যদি মেয়ে হয় তাহলে আমার ছেলের জন্য বউ করেও আনবো না। এবার সিদ্ধান্ত তোর, বাসর করবি নাকি স্টিলের গামলা বাজাবি সারা রাত। ফুহাদের শেষ মেসেজটি দেখিয়ে হাসলো উচ্ছ্বাস। ভাগ্য করে 3টা বন্ধু পেয়েছে সে। জীবনের চরম পর্যায়ে গিয়েও এরা কখনো সিরিয়াস হবে না, হই হুল্লোড় করে সব কিছু মাতিয়ে তোলার ওস্তাদ। এই 3টেই উচ্ছ্বাসের বিপরীতের বৈশিষ্ট্য। যেখানে উচ্ছ্বাস চুপচাপ আর ওরা খেপাটে। সিরিয়াস কথা তো জীবনেও এদের কখনো বলতে দেখা যায় না। পৃথিবীর সব উদ্ভট চিন্তাভাবনাই তাদের। মাঝে মধ্যে উচ্ছ্বাস ভেবে পায় না এরা কিভাবে যেন তার জীবনের একটা পার্ট হয়ে গেছে। বন্ধু থেকে কম, ভাই বেশি। সে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো মেহেরের। তার পাশে উষা গভীর ঘুমে আচ্ছন্ন। শরীরে তাপমাত্রা এতটাই বেড়েছে যে মুখ দিয়ে ঘোঙানির শব্দ মতো আসছে। গোঙানির শব্দ বেশ সময় ধরে কানে যেতে তড়াক করে ঘুমের ছটা কাটিয়ে উঠে বসলো উষা। হাত বাড়িয়ে টেবিল সাইডে লাইট অন করতে দেখলো বিছানার এক কোণে মেহের গুটিসুটি মেরে শুয়ে আছে। মুহূর্তে ছোট্ট শরীরখানা কেঁপে উঠছে। উষা দ্রুত হাত ছোয়ালো মেহেরের কপালে। পরপর বলে উঠল, হায় আল্লাহ, এই মেয়ের গা তো পড়ে যাচ্ছে, এত জ্বর এলো কখন। উষা তড়িতে বিছানা ছেড়ে ওষুধের বক্স থেকে থার্মোমিটার এনে চেক করলো মেহেরের শরীরের তাপমাত্রা 102। কি করবে না করবে ভেবে পেল না উষা। ঘরের দেওয়াল গড়িতে তাকিয়ে দেখল সময় তখন ফোনে 3টা রাত। কাকে ডাকবে এখন, কাকে জানাবে। উষার মাথায় সর্বপ্রথম যার কথা এলো তাকেই ডাকতে ছুটে গেল। উচ্ছ্বাস হাতের 5 আঙ্গুল ছুঁয়ে তাপমাত্রা চেক করলো। ওই 4 আঙ্গুল কপালের অধিকারী মেহেরের। পরপর বনির দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন, দ্রুত গিয়ে বালতিতে পানি আর মগ নিয়ে আয়, তাপমাত্রা বাড়ছে, ঝটপট কর। ভাইয়ের হুকুম পেতে উষা ছুটল সেই কাজে। উচ্ছ্বাস তাকিয়ে দেখছে মেয়েটাকে। গায়ে তাপমাত্রা বাড়ছে, মুখটাতেও বাড়ছে মলিনতা। সেদিনে দেখা ছবির মুখটাই ছিল হাস্যোজ্জ্বল। মেয়েটাই একজনই, শুধু তফাৎ উজ্জ্বলতার মলিনতা। উষা ফিরে এলো বালতি ভর্তি পানি নিয়ে। উচ্ছ্বাস দম পেলে বোনকে বলল, ওকে ঘুরিয়ে খাটের কোনায় নিয়ে আয়, ওভাবে খাটের মাঝে পড়ে থাকলে মাথায় পানি ডালবি কি করে। মেয়েটা যতই কাবু পাতলা ছোটোখাটো গড়নের হোক না কেন, একটা মেয়ে হয়ে অসুখ বাঁধানো আরেকটা মেয়েকে টেনে সরিয়ে আনা চারটিখানি কোনো কথা না। তবু ওষা চুপচাপ এগিয়ে গেল। আগে চেষ্টা তো করে দেখুক। যখন দেখলো তার একার পক্ষে সম্ভব হচ্ছে না, কাছুমাছু করে ভাইয়ের দিকে তাকাতে উচ্ছ্বাস বুঝলো তাকে দিয়ে হবে না। সকল জড়তা একপাশে সরিয়ে এগিয়ে গেল মিহিরের কাছে। খাটের উপর হাঁটু ভাঁজ করে 2 হাতে আলগোছে টেনে তুলে বিছানার কোথায় মাথা ঝুলিয়ে শুইয়ে দিল। মিহিরকে ঠিক করে শুইয়ে দিয়ে আবার নিজের জায়গায় শটান হয়ে দাঁড়ালো উচ্ছ্বাস। মিহিরের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মেয়ে কি ভাত ডিম দুধ খায় না, এর গায়ে ওজন নেই কেন। ওষার দিকে তাকিয়ে বলল, তুই একটা গাদি, সামান্য এটুকু ওজন তুলতে পারিস না। তুই কম কম খাবি এরপর থেকে, বেশি খেয়ে লাভ কি, সেই তো কিছুই পারিস না। উষা ভাইয়ের কপট রাগ দেখিয়ে বলল, ওরে সরাও, কাজ করতে দাও। শক্তপোক্ত পুরুষালী হাতের প্রথম শটটা ডান গালে পড়তেই মিহিরকে কয়েক কদম পিছিয়ে হেলে পড়তে দেখে উচ্ছ্বাস তড়িৎ তার হাত বাড়িয়ে ধরে ফেলল। বাড়ির প্রত্যেকটা সদস্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছেন 58 বছর বয়সের ভদ্রলোকের দিকে। হ্যাঁ, যে ভদ্রলোক ঠাটিয়ে চরটা মেরেছেন তিনি মিহিরের জন্মদাতা ইমরুল শেখ। আজ ভোর সকালে যার আগমন মীরবাড়ির ড্রয়িং রুমে। ভদ্রলোকের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে মেয়ের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান। মেয়ের এমন জঘন্যতম কাজের সমর্থনকারী তিনি নন, কোনো কালেই ছিলেন না। কড়া চরটা যে গাল বরাবর পড়েছে সেই জায়গাটা এখন তীর তীর করে পড়ছে মেহেরের। রাতের জ্বরের প্রকোপ কাটতে না কাটতে এমন পরিস্থিতি, শূন্য মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে, আজ তুই শেষ মেহের। উচ্ছ্বাস ওকে এক হাতে আলগে ইমরুল সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আঙ্কেল আপনি শান্ত হন, বসুন না আপনি, আমরা সকলে মিলে বিষয়টা। ভদ্রলোক হাতের ইশারা করে থামিয়ে দিলেন উচ্ছ্বাসকে। রাশভারী গলায় বললেন, তোমাদের সঙ্গে আমার কোনো হিসাব নেই, আমার সব হিসেব আমার ওই বেয়াদব মেয়েটার সঙ্গে। এক এক করে দৃষ্টি ঘুরিয়ে সকলের দিকে তাকিয়ে উমায়ের সাহেবের দিকে দৃষ্টি স্থির করে 2 হাত তুলে বললেন, আমাকে আপনারা মাফ করবেন। আমার আড়ালে আবডালে আমার এই মেয়েরা আপনাদের পরিবারটাকে ঠকিয়েছে। তাদের এমন কাজে আমি বাবা হিসাবে যেখানে মেনে নিতে পারছি না, সেখানে আপনাদের কি অবস্থা হচ্ছে তা আমি যথেষ্ট ধারণা করতে পারছি। দোষটা শুধু এদের না, অপরাধটা আমারও।
কারণ আমি ওদের জন্ম দিয়েছি, পাপ করেছি। শাস্তি হিসেবে আপনারা আইনের আওতায় আমাকে নিতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি কখনো অন্যায়কে সমর্থন করি না। মেহেরের দিকে তাকিয়ে বললেন, সে যদি আমার মেয়েও হয়, আমি চাইব সে তার উপযুক্ত শাস্তি পাক। বাবার এমন শক্ত কথাগুলো যেন বুক ছেড়ে বিঁধে যাচ্ছে মেহেরের। ভাগ্যের কি নির্মম পরিহাস। বাবার অতির আদরের মেয়েও আজ অপরাধীর কাঠগড়ায়। বাবার ওই গুরু গম্ভীর মুখের দিকে তাকিয়ে একবার অস্পষ্ট স্বরে ডাকল, আব্বু। হুঙ্কার দিয়ে ধমকে উঠলেন ইমরুল সাহেব, খবরদার, তোমার মতো মেয়ের মুখে আব্বু ডাক শোনার থেকে আমার মৃত্যু উত্তম। বাবার এমন কথায় মেয়েটা নির্জীব নিষ্ক্রিয় দৃষ্টি ফেলে তাকিয়ে রইল মুখপানে। মানুষের জীবন কেন এত রং বদলায়, কখনো ধূসর, কখনো বা ঘন কালো মেঘ। উমাইর সাহেব চুপ করে রইলেন। ফাতেমা বেগম দৃঢ় কণ্ঠে বললেন, আমরা ব্যাপারটা নিয়ে আর লোক জানাজানি করতে চাইছি না। আপনি এবং আপনার মেয়েরা যা অপরাধ করেছেন তার জন্য সঠিক কী শাস্তি হতে পারে তা আমার জানা নেই। ফিরিয়ে নিয়ে যান আপনার মেয়েকে। আগামী কিছুদিনের মধ্যে কাবিনের টাকা পরিশোধ করে ডিভোর্স পেপার পাঠানো হবে। আমার বাড়িতে কোনো প্রতারক মেয়ে জায়গা নেই। মায়ের বলা কথাগুলো সবার কানে গেল। উষা, উৎসব সকলেই শুনেছে তার মায়ের কথা, কিন্তু এখানে কেউ আর মায়ের মুখের উপর কথা তুলল না। উষা তাকিয়ে দেখছে মেয়েটাকে। গত এক রাতে কেমন যেন টান জন্মেছে মেয়েটার উপর। অল্প বয়সী একটা মেয়ে। মেয়েটার উপরে প্রথম রাগ হলেও যখন শুনল বড় বোনের পরিকল্পিত পথে মেয়েটা ফেসে গেছে, তখন থেকে আর রাগ হলো না, মায়া হলো। উচ্ছ্বাস এখনও মেহেরের একটা হাত ধরে রেখেছে। মেয়েটার হয়তো সেদিকে কোনো খেয়াল নেই। কান্নার বেগে আশ্রে পড়া অবস্থা তার। উচ্ছ্বাসের দৃষ্টি মেঝেতে আবদ্ধ। তার মানে তার মা তার সিদ্ধান্তে অটুট। উচ্ছ্বাসের বোঝানো বৃথা গেল। ইমরুল সাহেব আর একটা কথা বাড়ালেন না। সকলের দিকে এক পলক তাকিয়ে শক্ত হাতে দৌড়লেন মেয়ের ডান হাতের কবজি। এসো বলে পা বাড়াতে গিয়ে বুঝলেন মেয়ে আসছে না। দারাজ কণ্ঠে গর্জে উঠে বললেন, কোন অধিকারে তুমি থাকতে চাইছ? চলে এসো। এবারও মেহের এক পাও নড়ালো না। তড়িৎ বেগে পেছন করে দাপটের সঙ্গে যখন ঠাসিয়ে চড় মারতে আরেকটা হাত উঠিয়ে নিলেন ভদ্রলোক, সেই হাতটা খপ করে দৌড়ল উচ্ছ্বাস। বাড়ির সকলে একযোগে তাকিয়ে তাদের দেখছে। মেহেরও দেখল বাবা এবং ওই লোকটার কর্মকাণ্ড। বড় বড় চোখ করে তাকিয়ে আছে মেহের। এত বড় মেয়ের গায়ে বারবার হাত তোলাটাকে ঠিক আঙ্কেল? ইমরুল সাহেব তাকিয়ে আছে ছেলেটার দিকে। বললেন, ও যা করেছে তার শাস্তি ওকে আমি দিব। চলে এসো মেহের। পুনরায় মেয়ের হাত ধরতে চোখ পড়ল উচ্ছ্বাস। মেহেরের একটা হাত শক্ত করে নিজের হাতের মধ্যে চেপে ধরে রেখেছে। ওর ওই হাতটা ছেড়ে দাও। মেহের তাকিয়ে দেখল নিজের হাতের দিকে। লোকটার খসখসে হাতে মেহেরের লাউয়ের ডগার ন্যায় চিকন হাতটা শক্ত করে ধরে রেখেছে। লোকটা এমন কেন করছে? কেন যেতে দিতে চাইছে না মেহেরকে? ফাতেমা বেগম এগিয়ে এসে ছেলেকে বললেন, কি সমস্যা তোর উচ্ছ্বাস? দেখছো না ওর বাবা ওকে নিয়ে যেতে চাইছে, তুই ওর হাত ধরে কেন রেখেছিস? উচ্ছ্বাস মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট করে বলল, আমি কাপুরুষ না আম্মা। বিয়ে করেছি একদিনও হয়নি। বিয়ের 3 দিনের মাথায় বউকে তালাক দিব এমন জঘন্য মন মানসিকতা আমার কখনোই ছিল না। আর তাছাড়া আমি তো তাকে পছন্দ অপছন্দ করে বিয়ে করিনি। আমি তো তার ছবি দেখে, আমি তো তাকে পছন্দ করেই বিয়েতে মতামত দিয়েছি। এখানে আমার দোষটা কোথায়? কিন্তু ওরা আমাদের এক মেয়ে দেখিয়ে অন্য মেয়ে। ফাতেমা বেগম আর কথা শেষ করতে পারলেন না। এর মাঝে উচ্ছ্বাস বলে ওঠে, গতকাল থেকে সে এক কথা বলে বলে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছ। বিয়েটা কে করেছে? জবাব দাও। তুই। বিয়ে করলে সংসারটা কে করবে? তুই করবি। তাহলে এখানে আমি যাকে পছন্দ করেছি বিয়েটা আমার তার সঙ্গেই হয়েছে। এখানে তোমাদের সমস্যা কোথায়? ছেলের এই প্রশ্নের জবাবে তিনি চুপ রইলেন। এই কথার আর কোনো জবাবই নেই তার কাছে। উমাইর সাহেব দীর্ঘ শ্বাস ফেলে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, সব কিছুতে বাড়াবাড়ির কথার রোগটা তোমার গেল না। গতকাল থেকে বোঝাচ্ছি ওরা প্রতারণা করুক বা না করুক, উচ্ছ্বাস তো এই মেয়েটাকেই পছন্দ করেছে। সেই মেয়ের সঙ্গেই তো বিয়ে হয়েছে। তাহলে ঘটনা এত দূর এলো কেন? উমাইর সাহেব বললেন, ভাই সাহেব, আপনাকে গতকালই কল করে মেয়ে ফিরিয়ে নিয়ে যেতে বলতাম, বা আমি নিজেই গিয়ে আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে আসতাম, কারণ অন্যায় কখনো আমি সমর্থন করি না। যা বুঝতে পারছি আপনার বড় মেয়ে খুব বিচক্ষণ বুদ্ধি রাখে, আর কপাল গুণে আপনার ছোট মেয়েকে উচ্ছ্বাস পছন্দ করেছে। এখানে ঘটনা ঠিক কী ঘটিয়েছে আপনার বড় কন্যা তা নিশ্চয়ই আপনার জানা। তাই বলবো আপনি মেয়েকে রেখে বাড়িতে ফিরে যান। বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে জামাই আপনার বাড়িতে বেড়াতে যাবে। কয়েক মুহূর্ত থেমে আবারও বললেন, দেখুন, তাদের সংসারটা তো তারাই করবে সারা জীবন।
আমার ছেলেরই যখন বউ পছন্দের তখন আমরা মুরব্বীরা আর ঘটনা টেনে হিঁচড়ে ছড়াতে পারি না। তার চেয়ে আপনি বরং বাড়িতে ফিরে যান, মনে করুন সব কিছু ঠিক আছে, হতাশ হবেন না। মূল কথা কি জানেন, উপরওয়ালা খেলা বোঝা বড়ই কঠিন। আমরা মুরব্বীরা এখন শুধু ওদের জন্য মন ভরে দোয়াটুকুই করতে পারি, ওরা যেন আগামী দিনগুলোতে ভালো থাকে। ইমরুল সাহেব মনোযোগ দিয়ে শুনলেন ভদ্রলোকের কথাগুলো। এই লোকটা নিতান্তই শান্তিপ্রিয় মানুষ, খুব সহজেই সব কিছু পজিটিভভাবে গ্রহণ করতে পারেন। ইমরুল সাহেব তাকিয়ে দেখল মেয়েকে, মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার স্বামী শক্ত করে একটা হাত এখনও ধরে রেখেছে। মেয়েকে উদ্দেশ্য করে বলল, উচ্ছ্বাস না হয় তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু তুমি কোন পছন্দে এই সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাইছ, এর উত্তরটা আমাকে দাও। এমন শক্তপোক্ত প্রশ্নের উত্তর তো মেহেরের জানা নেই। কি উত্তর দিবে সে তার বাবাকে? মেয়েকে চুপচাপ থাকতে দেখে পুনরায় আবারও জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দাও। মেহেরের হয়ে জবাবটা উষা দিয়ে দিল, সরি আঙ্কেল, আপনাদের বাবা মেয়ের মধ্যে ডান হাত ঢুকিয়ে কথা বলার জন্য। আমার যা ধারণা মেহেরের বয়স খুব কম, আনুমানিক 18 কি 19। বিয়ে শব্দটির অনুভূতি বুঝে ওঠার আগেই 3 কবুল পরে বিয়ে হয়ে গেল। ওর কাছে এমন প্রশ্ন করা মানে ওর মাথাটা আরও বিকৃত করে দেওয়া। আমাদের সমাজে মেয়ে মানুষের বিয়ে একবার হয়েছে মানে ওটাই প্রথম এবং ওটাই শেষ। বিয়ে করা মেয়ে ডিভোর্স হওয়া এক জিনিসটা আমাদের সমাজের লোক এখনও বাঁকা নজরেই দেখে। তাই আমি মেহেরকে বলবো না নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমাদের বাড়িতে বউ হয়ে থেকে যাও। আশা করি পরবর্তীতে বুঝতে পারবে আমার ভাই মানুষটা খারাপ না। শুধু এইটুকু বলবো, বিয়ে মানুষের একবারই হয়, বিশেষ করে মেয়ে মানুষের বিয়ে একবারই হয়। এখন সিদ্ধান্ত মেহেরের। কথাগুলো শেষ করে উষা দোতলায় উঠে গেল। তার এই পরিস্থিতিতে আর থাকতে ইচ্ছে করছে না। ভদ্রলোকের খুব ইগো, তাই তো ভাইয়া বাবাকে বুঝিয়ে বলার পরও মেয়েকে একটা প্রশ্ন করে চলেছে। ফাতেমা বেগম আর দাঁড়ালেন না, সোজা হেঁটে গিয়ে নিজের ঘরে দরজা আটকালেন। উমায়ের সাহেব বড় বৌমা স্বামীরাকে আদেশ দিলেন মেহেরকে ঘরে নিয়ে যাওয়ার। ভদ্রলোক উঠে গিয়ে ইমরুল সাহেবের কাজ জড়িয়ে ধরে বললেন, ভাই সাহেব চলেন এসব ভুলে যাই, আমাদের বাচ্চারা ভালো থাকুক। আপনার বড় মেয়েকে আনতে চেয়েছিলাম, ভাগ্য ছোট মেয়েকে এনেছি, সমস্যা কোথায়? চলুন বসে বাকিবাদ অনুষ্ঠানের আলাপ করি। মেয়ে উষাকে ডেকে বললেন চা নাস্তার ব্যবস্থা করতে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে এক প্রহর বৃষ্টি নামক, লিখেছেন ঐশী রহমান। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।